আজ আপনাদের 23তম ক্লাস, রাইট? তো আজকে আমরা অলরেডি ইনসার্ট ট্যাবের এগুলো সবই দেখেছি, শুধু এখানে পিভট টেবিলটা বাদ আছে। এখানে মোটামুটি সবই দেখা হয়েছে গত ক্লাসে। আজকে আমরা দেখবো হচ্ছে পিভট টেবিলের সাহায্যে কীভাবে আমাদের তথ্য উপাত্তকে সহজে বোঝা যায়। তো এর জন্য আমি একটা চার্ট তৈরি করব, আপনারাও সেম এই চার্টটা তৈরি করবেন। তারপর ওই অনুযায়ী আমরা এগোবো। প্রথমে লেখা যেতে পারে পিভট টেবিল। ওইটা সরাই দেন, পাপোশটা সরাই দেন। এবার শব্দ অনেক কমে গেছে, দরকার সিট কেটে দিয়ে দিতে পারেন, টাকা দিয়ে শব্দ আসছে। ওকে, প্রথমে আমি এখানে পিভট টেবিল লিখেছি। যদি ছোট দেখা যায় তাহলে অবশ্যই এখান থেকে একটু জুম করে নেবেন, এই যে এইভাবে। আচ্ছা, এরপর প্রথমে আমরা একটা চার্ট তৈরি করব। এই হিসেবটাকে কিভাবে পিভট টেবিলের মাধ্যমে আরো সহজভাবে বিশ্লেষণ করা যায় ওইটা এখন আমরা দেখব। প্রথমে প্রোডাক্ট নেম লিখতে পারি। প্রোডাক্ট নেম। আচ্ছা, এই জায়গায় দেখেন এই সেলের তুলনায় এটা কিন্তু বেশি বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই জায়গায় ডাবল ক্লিক করলে এটার সাথে সমান্তরাল একটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে প্রোডাক্ট নেম দিয়েছি, এবার হচ্ছে সেলস মান্থ দিতে পারি। সেলস মান্থ, এখানেও আমরা একইভাবে ডাবল ক্লিক করলে, মানে মাউসের কার্যটা যখন এরকম হবে যে প্লাস টাইপে, তখন আমি ডাবল ক্লিক করলে এই নামের তুলনায় এটা সেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি লিখতে পারি, সেলস মান্থের পরে ইউনিট, UNIT, ইউনিট। এরপর প্রাইস, এরপর টোটাল প্রাইস। ওকে, এবার এইগুলো একটু বোঝার চেষ্টা করি। অনেকে এগুলো বোঝেন, এগুলো মনে করেন হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের টেবিল বানানো হয়। ধরেন আমরা একটা কম্পিউটারের দোকানে মনে করেন বিভিন্ন প্রোডাক্টের একটা লিস্টিং তৈরি করব এবং কোন মাসে কেমন বিক্রি হয়েছে এটার একটা রিপোর্ট তৈরি করব। এর জন্য প্রথমে প্রোডাক্ট নেম হিসেবে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে কম্পিউটার, এরপর লিখতে পারি ল্যাপটপ, তারপর লিখতে পারি মনিটর, এরপর হচ্ছে ধরেন UPS লিখলাম। তো এই পর্যন্ত আমি রাখছি আপাতত। এবার এখানে ধরেন এগুলো হচ্ছে জানুয়ারি মাসের একটা রিপোর্ট আমরা তৈরি করব। ধরেন এবার এটা আমি যদি আরও 4 জানুয়ারি লিখতে চাই তাহলে এভাবে টান দিলেই জানুয়ারি হয়ে যাবে। এটা জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে নিচ্ছে। এই যে তাহলে জানুয়ারি, এ দেখেন নর্মালে এটার উপর ক্লিক করে যদি আমি এই জায়গায় এইভাবে টান দিই তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে কাউন্ট করছে। কিন্তু আপনি যদি এখানে থাকা অবস্থায় এই যে এরকম প্লাস থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে এভাবে যদি টান দেন তাহলে সবগুলো জানুয়ারি হবে। আচ্ছা, এবার কম্পিউটারের প্রাইস ধরেন 50,000 টাকা করে পার ইউনিট।
ঠিক আছে, পার ইউনিটের দাম 50,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, ইউনিট মানে সংখ্যা। আমি ধরেন জানুয়ারি মাসে 7টা কম্পিউটার বিক্রি হয়েছে, ল্যাপটপ বিক্রি হয়েছে ধরেন 15টা, মনিটর ধরেন 10টা, আর ইউপিএস ধরেন 12টা। এভাবে র্যান্ডমলি আমি কিছু সংখ্যা বসালাম। এবার এই কম্পিউটারের পার প্রাইস হচ্ছে ধরেন 50,000 টাকা, ল্যাপটপের দাম ধরেন 70,000 টাকা, মনিটরের দাম ধরেন 10,000 টাকা, আর ইউপিএসের দাম ধরেন 4,000 টাকা। এবার আমরা যদি এবার টোটাল হিসেবটা করতে চাই তাহলে কি করব, যে এটা গুণ করব। এর জন্য কি করতে হবে, আমাদের হোম ট্যাবে যেতে হবে। এখানে ক্লিক থাকা অবস্থায় আমি যদি অটো সামে ক্লিক করি তাহলে এই দুইটা যোগ হয়ে যাবে, এই দুইটা যোগ হয়। প্রথমে র্যান্ডমলি থাকে যোগ। এবার আমি যদি এই জায়গা এই যে দুটো এই যে এই চিহ্ন, এটাকে কি বলে, এটাকে কি বলে কেউ বলতে পারবেন? এই যে দুইটা ফুটা, এটাকে কি বলে? কেউ জানেন না? ইস্টু। ওকে, এখানে আমি এবার ইনটু দিয়ে দেবো, মানে এই যে স্টার চিহ্ন আছে না কিবোর্ডের এখানে, এই স্টার চিহ্নটা দেবো। আর যাদের হচ্ছে কিবোর্ডের ডান সাইডে হচ্ছে বাটন নাই, তারা শিফট ধরে 8-এর উপর প্রেস করতে পারেন উপরে, তাহলে হচ্ছে এই গুণ চিহ্নটা চলে আসবে। তারপর আমি যদি কিবোর্ড থেকে এন্টার দিই তাহলে এটার গুণ ফল বের হয়ে যাবে। আর আচ্ছা, আমরা দেখি গুণটা ঠিক আছে কিনা। এখানে ধরেন 50-এর পরে কয়টা শূন্য? 4টা শূন্য, তাই না? তাহলে ধরেন 4টা শূন্য এখানে বসাই দিলাম, আর এই 5 গুণ 7, 5 7 35, তাহলে হিসাব ঠিক আছে, তাই না? গুণ ঠিক আছে। এবার একইভাবে আমি যদি এভাবে টান দিই তাহলে সবগুলোর গুণফল বেরিয়ে যাবে। যেমন 4 12 48, আর এখানে 3টে শূন্য, এই যে 3টে শূন্য, তাহলে 48,000 টাকা। এটা হচ্ছে জানুয়ারি মাসের রিপোর্ট। এভাবে একটা দোকানে তো প্রত্যেক মনে করেন বছরের পর বছর হিসেব সংরক্ষণ করে রাখতে হয়। তাদের হিসেব সহজে বোঝার জন্য আমরা এই ইনসার্টের ভিতরে এই যে পিভট টেবিল ইউজ করতে পারি। আচ্ছা, তার আগে আমরা এখন জানুয়ারির পরে আমরা ফেব্রুয়ারিটা আমরা একটু দেখব। আমরা একইভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এটা একটা ক্লিক করলাম, শিফট ধরে এর উপর একটা ক্লিক করলাম। এতে করে কি হলো, এই 4টা সেল আমাদের সিলেক্ট হলো। এটা কপি করলাম, করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার এখানে একটা এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এভাবে আমি মোট 4বার এটা করলাম, মোট 4বার। এবার যাতে এটা ভালোভাবে প্রিভিউ হয়, 5টা নিলে তো এখানে ভালোভাবে প্রিভিউ হবে না, তো আমরা 4টায় নিচ্ছি। এরপরে আসছে এখানে লিখে, আচ্ছা এই যে আমরা কপি করার পরে এই যে একটা দাগ এরকম করে গোল গোল করে ঘুরছে, এটা ঠিক করবেন কিভাবে? কন্ট্রোল ডি প্রেস করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, এখানে লিখবো হচ্ছে ফেব্রুয়ারি। এবারে ফেব্রুয়ারির এই সেলটা সিলেক্ট করে যখন এরকম প্লাস হবে, কন্ট্রোল ধরে এভাবে টান দেবো। এখানে আমরা ইউপিএস পর্যন্ত টান দেবো, কারণ আমরা 4টা করে আইটেমই রাখছি। হ্যাঁ, বুঝিনি এরকম হচ্ছে। আরেকবার একটু অন করেন তো কষ্ট করে। এবার এপ্রিল মাস, ওকে। এবার র্যান্ডমলি এক এক মাসে এক এক রকম হচ্ছে আমরা দিব, যে আচ্ছা এখানে কম্পিউটার ধরেন সেল হয়েছে 8টা, এখানে ল্যাপটপ সেল হয়েছে 6টা,
এভাবে বিভিন্ন র্যান্ডমলি আমরা বিভিন্ন সংখ্যা বসাচ্ছি। ওকে, আমি র্যান্ডমলি বিভিন্ন সংখ্যা এখানে বসালাম। বসানোর পরে আমরা যদি এইগুলোর ইউনিট প্রাইসগুলো ধরি, এখানে তো প্রাইস তো সেম থাকবে, প্রাইস তো আর বদলাবে না, তাই না? এগুলো আমি এটা কপি করছি, কন্ট্রোল সিতে কপি, এখানে এসে কন্ট্রোল ভি, এখানে এসে কন্ট্রোল ভি, এভাবে প্রাইস তো সেমই হবে। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে এটা করে ফেলি। এবার আমি যেভাবে এগুলো করেছি, এইভাবে যদি টান দেওয়া হয় তাহলে সবগুলোর হিসাব বেরিয়ে আসবে। যেমন 5 8 40, 6 7 42, এখানে 4,20,000 টাকা। তো এভাবে আমি সবগুলো যোগ বের করে ফেললাম। এখন আমরা এটা তো আমরা অলরেডি আগেই জানতাম। এখন আমরা দেখব হচ্ছে পিভট টেবিলের কাজ কি। পিভট টেবিলের কাজ কি, এটা আমি যদি এখানে আসি, আসার পরে টেবিল সিলেক্ট টেবিল রেঞ্জ। আচ্ছা, আমরা এখানে নিউ ওয়ার্কশিট দিচ্ছি, দেওয়ার পরে ওকে দিব। মানে এখানে আমি চাইলে এখানে তৈরি করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি এটা আলাদা একটা ট্যাবে শিটে তৈরি হোক। এখানে যেমন একটা শিট, আমরা আরেকটা শিটে এখানে ক্লিক করলে একটা নতুন শিটে তৈরি হবে। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের পুরো এরিয়াটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে এই পর্যন্ত। করার পরে এখানে যদি ক্লিক করা হয় এবং নিউ ওয়ার্কশিট থেকে ওকে দেওয়া হয়, তাহলে এই যে আমাদের একটা নতুন শিট তৈরি হয়েছে। এটা আগে ছিল শিট 1, এখন হয়েছে শিট 2। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি চাইলে এটা এইভাবে বড়ও করতে পারি। এখানে প্রোডাক্ট নেম, এটা আসলে কোনো, আচ্ছা এখানে দেখেন ফিল্টার আছে, কলাম আছে, রো আছে, ভ্যালু আছে। আমরা রো এবং ভ্যালুর কাজটা আপাতত দেখি। দেখেন প্রোডাক্ট নেম, এটার কোনো ভ্যালু নেই, তাই না? প্রোডাক্ট নেম নাম, এটা জাস্ট, এটা আমরা রোর ঘরে নিয়ে আসতে পারি। সেলস মন্থ, এটাও একটা মাসের নাম, এখানে এর কোনো ভ্যালু নেই, এটাকেও আমরা হচ্ছে রোতে আনবো। আর যেগুলোর ভ্যালু আছে সেইগুলোকে আমরা নিয়ে যাব এই ভ্যালুর ভিতরে। আচ্ছা, এরপর ইউনিটটাও আমরা এখানে নিয়ে, আচ্ছা ইউনিটের তো একটা ভ্যালু আছে, এটা এখানে দেওয়া যেতে পারে। এবং প্রাইস, এটার অবশ্যই ভ্যালু আছে। আর এখানে হচ্ছে টোটাল প্রাইস। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি একটু জুম করে নিচ্ছি। এবার একটু খেয়াল করেন, এখানে এই যে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে যদি আমি সবগুলোর মাইনাস ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে ঘটছে নাকি। ধরেন কম্পিউটার বিক্রি হয়েছে 30টা, মোট 30টা বিক্রি হয়েছে। এবং সাম অফ প্রাইস কত দেখাচ্ছে? 2 লাখ টাকা, 2 লাখ টাকা। এবং টোটাল হচ্ছে এখানে দেখা যাচ্ছে এত টাকা। এভাবে এটা তো এভাবে একরকম। এবার যদি আপনার মনে হয় সেলস মন্থটা আপনি উপরে দিবেন, তাহলে দেখবেন এটা সিস্টেমটা পাল্টে যাচ্ছে। যদি আমি এটা টানে ধরে নিচে দিয়ে দিই এবং এটা মিনিমাইজ করি, তাহলে দেখা যাবে যে কোন মাসে কত টাকার বিক্রি হয়েছে এটা দেখা যাবে। আগে দেখা যাচ্ছিল প্রোডাক্ট কত টাকার বিক্রি হয়েছে, এখন দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 15,48,000 টাকা। তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে এত টাকা। এইবার শুধু এই না, আমরা যদি ফেব্রুয়ারি মাসে আসলে কি কি বিক্রি হয়েছে এটা যদি দেখতে চাই, তাহলে এই জায়গায় একটা ক্লিক করতে হবে। করলে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, ইউপিএস, এইগুলো কয় পিস বিক্রি হয়েছে এবং তাদের প্রাইস কত ছিল, এবং টোটালে যে এত টাকার বিক্রি হয়েছে। আমার কথা সবাই বুঝতে পারছেন? এই হিসাবগুলোর বিষয়াদি দেখেন, হিসেব আমরা হয়তো যোগ পারি, গুণ পারি, কিন্তু যখন হিউজ অ্যামাউন্টে একটা কোম্পানি বা একটা দোকান হচ্ছে তাদের হিসাব সংরক্ষণ করে, তাদের কিন্তু একটা সুন্দর একটা পরিপাটি একটা নিয়ম দরকার আছে। নিয়ম বলতে হিসাব দরকার আছে।
তার দোকানে যে বেচা বিক্রি হচ্ছে এতে লাভ হচ্ছে না লস হচ্ছে, এটারও তো একটা হিসেব দরকার আছে, তাই না? এর জন্যই কিন্তু হচ্ছে কম্পিউটার অপারেটর নিয়োগ করে বিভিন্ন দোকানে, এবং দোকান বলেন বা বড় বড় অফিসে বলেন, কোনো কোম্পানি বলেন, তাদের কম্পিউটার অপারেটর বা এই হিসেব রক্ষণের জন্য হচ্ছে লোক নিয়োগ থাকে, এবং ওরা নিজস্বভাবে সফটওয়্যার তৈরি করে, এই এক্সেলের মতোই সফটওয়্যার নিজেরা তৈরি করে ওখানে ওদের মতো করে কাস্টমাইজ করে হিসেবগুলো সংরক্ষণ করে, যে আসলে আমি যে বেচা বিক্রি করছি এত এত মাল, এগুলোর হিসেব করে বিভিন্ন কর্মচারীর বেতন দিয়ে, ঘর ভাড়া দিয়ে বা অন্যান্য বিষয়াদি দিয়ে আমার কি আদৌ লাভ হচ্ছে, সেই লাভটার পরিমাণ কতটুকু, এটা সহজে হিসেব রাখার জন্য এইসব সফটওয়্যার খুবই দুর্দান্ত কার্যকর। তো দেখেন এখানে হিসেবটা একটু দেখেন, সিস্টেমটা এগুলো অনেকের মাথায় নাও ঢুকতে পারে হিসেব কিতাব, তারপরেও আমি বলি হিসেব কিতাব আপনাদের শেখার দরকার আছে যে কোনো কাজে। এখন দেখেন এই যে জানুয়ারি মাসে কত পিস কম্পিউটার বিক্রি হয়েছে এবং তাদের হচ্ছে দাম কত, এটা কিন্তু যদি আমরা আগের শিটে যাই, এই যে আগের শিটে এইভাবে থাকলে মানে এগুলো বোঝা একটু বোঝার বাইরে হয়ে যায়, কিন্তু যখন আমরা পিভট টেবিলে তৈরি করা হচ্ছে তখন এখানে আরও সহজভাবে বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসে আমার এত টাকা সেল হয়েছে। এখানে হচ্ছে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করলাম, মানে সহজে বোঝা যাবে, আবার বিস্তারিত জানতে গেলে একটা ক্লিক করে ওটা বিস্তারিত জানা যাচ্ছে। তো কম্পিউটার বিক্রি হইলো 7টা, এরপর হচ্ছে এখানে প্রাইস ছিল পারটা, প্রত্যেকটা প্রাইস ছিল 50,000 করে এবং তাদের মোট প্রাইস ছিল এত টাকা। এভাবে আমি জানুয়ারি মাসে সেল করেছি কত টাকার, 15,48,000 টাকার সেল করেছি। এবার জানুয়ারি মাসে ও হিসাব করবে যে কর্মচারীর বেতন কত টাকা দিয়েছে, এই হিসাবগুলো এর পাশেই করা যাবে। এই যে এখান থেকে আমরা মাইনাস করে ফেলতে পারবো কর্মচারীর বেতন, তারপর হচ্ছে ঘর ভাড়া, কারেন্ট বিল, এইভাবে সব কিছু আমরা বাদ দিয়ে লাস্ট কত টাকা মানে প্রফিট থাকছে এইগুলোর ক্যালকুলেশন কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তো আপনাদের এখন কাজ হবে এরকম একটা শিট আপনারা বাস্তবিকভাবে তৈরি করবেন। এই শিটটা তৈরি করেন, এখানে যেভাবে আছে ঠিক এভাবে আপনারা শুরু করেন। আচ্ছা, সবার কি হচ্ছে টেবিল তৈরি করা হয়ে গিয়েছে? আচ্ছা, এবার দেখেন এই প্রোডাক্ট নেম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। আমি দুইভাবে করতে পারি, এর উপর মাউসের উপর এই লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে ড্র্যাগ করে, আরেকটা হচ্ছে এখানে একটা ক্লিক করব আর শিফট ধরে এখানে একটা ক্লিক করব। বুঝতে পারছেন? এদিকে খেয়াল করেন আপনারা, এটা আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি। এখানে লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে ড্র্যাগ করে, দ্বিতীয়ত এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে এই পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার ইনসার্ট থেকে যে পিভট টেবিল এখানে আসবে, আসার পরে এই যে নিউ ওয়ার্কশিটটা সিলেক্ট থাকবে, এরপর ওকে দিব। দেওয়ার পরে এটা নতুন একটা শিট তৈরি করবে। এই যে অলরেডি আমার আরেকটা তৈরি করা রয়েছে, এটা 3 নাম্বার শিট তৈরি হচ্ছে। এইবার আমি যেটা করতে পারি যে এখানে এগুলোরও ব্যবহার আছে, ফিল্টার আছে, কলাম আছে, রো আছে, ভ্যালু আছে। এই সিস্টেমটা ব্যবহার করে আমাদের হিসেব কিতাব আরও সহজ করা যায়। তো আমি সহজে আপাতত দেখাচ্ছি। দেখেন প্রোডাক্ট নেম এর কোনো ভ্যালু নেই, তাই এটাকে রোর পরে নিয়ে যেতে হবে। তারপরে সেলস মন্থ এটাকেও হচ্ছে এখানে নিয়ে আসতে হবে, কারণ এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা আছে। আচ্ছা, ইউনিট এটাকেও এখানে নিয়ে আসা যায়, কিন্তু ইউনিট যেহেতু সংখ্যা, এটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি, মানে ভ্যালুর ভিতরে। প্রাইসটাকে ওখানে নিয়ে আসবো, আবার হচ্ছে টোটালটাকে ওখানে নিয়ে আসবো। এরপর এখান থেকে একটু জুম করে নেবেন দেখতে অসুবিধা হলে। এবার দেখেন এটা এই মাইনাস চিহ্নগুলোতে ক্লিক করবেন, এবার দেখতে পারবেন যে হচ্ছে বিষয়গুলো। এবার চাইলে এইগুলো আবার প্রোডাক্ট নেম উল্টোপাল্টা করা যায়, আবার সেলস মন্থ নিচে আনা যায়, এভাবে সব করা যায়। চেষ্টা করেন এটা সবাই। আচ্ছা, এই যে আপনি একটা হিসাব সংরক্ষণ করলেন, এটা সেভ করার পদ্ধতি আসলে আশা করি সবার জানা আছে। এইগুলো সেভ করার জন্য ফাইল থেকে যে সেভ অপশন, অথবা এই যে সেভ অপশন এখানেও আছে, এখানে যদি ক্লিক করা হয়
আমি কোথায় সেভ করতে চাই একটু খেয়াল করেন এদিকে সবাই, এদিকে খেয়াল করেন সবাই। আমরা যে কাজগুলো করি এগুলো আমি মনে হয় সেভ করা আগেও দেখাইছি, তারপরেও আমি আরেকবার দেখাচ্ছি। এই কাজটা ধরেন আপনার হিসাবটা সংরক্ষণ করে রাখার দরকার, সেভ করবেন। এই যে এখানে সেভ অপশন আমার রয়েছে, এর পাশাপাশি এই যে ফাইল থেকে এই যে এখানে সেভ অপশন রয়েছে, অথবা আমি যে কোনো জায়গায় থাকা অবস্থায় Ctrl+S প্রেস করলেও সেভ করা যাবে। এখন আমি আসলে কোথায় সেভ করতে চাচ্ছি এটা আমি ব্রাউজে ক্লিক করে আমি সেটা সিলেক্ট করতে পারি। ধরেন এখানে ব্রাউজে ক্লিক করলাম, করার পরে আমার সামনে এরকম একটা পপ আপ আসছে, আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমার লোকেশনটা সেট করতে হবে। তো এখানে এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এই যে মাউসের কার্যটা যখন এই কর্নারে নিয়ে যাব অ্যারো চিহ্নের মতো হবে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমি চাইলে এটা ছোটো বড়ো করতে পারি। এবার দেখেন এখানে কম্পিউটারের বিষয়াদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এগুলো বেসিক বিষয়, এগুলো বোঝার দরকার আছে। এই যে রাবি ভাই, আলিপুর ভাই, আপনারা কি করছেন? একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন এদিকে পিছনে, আপনারা খেয়াল করছেন তো? আমি দেখবো আপনারা এগুলো বোঝেন কিনা। এখানে সেভ করার জন্য লোকেশন, প্রথমত ডেস্কটপ হচ্ছে আমাদের ওয়ালপেপার, এটা আমরা সবাই জানি। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড সেকশন আলাদা আছে, তারপরে আছে ডকুমেন্ট, তারপরে আছে পিকচার, তারপরে আছে ভিডিও। এই যে এই সেকশনগুলো, এইগুলো হচ্ছে পার্মানেন্টভাবে আপনারা সংরক্ষণ এখানে করবেন না। কেন করবেন না? কারণ এইগুলো হচ্ছে উইন্ডোজের যে পার্টিশন ওর ভিতরে সেভ হয়, এবং এটা যদি আপনি দীর্ঘমেয়াদে এখানে আপনি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কী ঘটবে, আপনার কম্পিউটারে মনে করেন কোনো কারণে উইন্ডোজ ক্র্যাশ করছে, যেমন এই যে এইটাতে একটু প্রবলেম হচ্ছে, আমার এটাতে নতুন করে উইন্ডোজ সেট আপ করতে হবে, মানে অপারেটিং সিস্টেম নতুন করে সেট আপ করতে হবে, ক্র্যাশ করে কিছুদিন পর। মানে যেহেতু আমরা এটা অথেন্টিকটা ইউজ করি না, আমরা ব্যবহার করে হচ্ছে ক্র্যাক ভার্সন কম্পিউটারের হচ্ছে উইন্ডোজ। তো 1 বছর 2 বছর পরে আপনার অনেক ফাইল আপনি জায়গায় আছে ডাউনলোড কিংবা ডকুমেন্টের ভিতরে সাজিয়ে রেখেছেন। এখন কি হবে, আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো আপনি যাচ্ছে উইন্ডোজ দিতে গিয়ে বা উইন্ডোজ ক্র্যাশ করলে ওই ফাইলগুলো সব রিমুভ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তখন কি আপনার ভালো লাগবে? এই জন্য আপনাদের উচিত একটা সঠিক জায়গায় সেভ করা। সঠিক জায়গা কোথায়? প্রথমত অন্য একটা স্লটের হচ্ছে সংরক্ষণ করতে পারেন। অন্য স্লট কি আছে, যেমন ধরেন সি ড্রাইভ, এই যে এর পাশে দেখেন এটা হচ্ছে উইন্ডো আইকন দেওয়া রয়েছে, সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি। এর ভিতরে আমরা কখনো আমাদের পার্মানেন্ট ফাইল সেভ করব না, এখানে সেভ করব টেম্পোরারি ফাইল। এরপরে আসছে এই যে এই স্লটগুলো আমি নিজে নামকরণ করে রেখেছি, আপনাদের এখানে হচ্ছে সি ডি ড্রাইভ, ই ড্রাইভ এরকম নাম আসতে পারে। তো চাইলে আপনারা একটা নামকরণও করতে পারেন, এরকম 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে। আমার এখানে আলাদা করে এক্সট্রা 3টা আছে। আমি দেখা যাচ্ছে এখন ডকুমেন্টের ভিতরে সেভ করব। ডকুমেন্টে ক্লিক করলাম, দেখেন এতগুলো ফোল্ডার রয়েছে। এখন এখানে যদি আমি সেভ করি এই ফোল্ডারের উপরে, কিংবা এখানে একটা নতুন করে যদি ফোল্ডার ক্রিয়েটও করেও এই যে ফাইল, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এই যে নিউ থেকে এই যে ফোল্ডার এখানে ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে আপনি সেভ করতে পারবেন। আমি এখন আপাতত ফোল্ডারের ভিতরে সেভ করছি না, এখানে একটা নাম দেওয়া যেতে পারে, অথবা বুক 1 দিয়েও সেভ করা যেতে পারে। তো আমি এখানে নাম দিচ্ছি আপনাদের আজকে ক্লাস 23 এই নাম, এবং এখান থেকে চাইলে ফাইল টাইপ চেঞ্জ করা যায়। ফাইল টাইপ চেঞ্জ বলতে কি বোঝায়, যে আপনি চাইলে এই দেখেন এতগুলো ফাইল ফরম্যাটে সেভ করতে পারবেন। ওই যে আপনি এতক্ষণ যে হিসাবটা করলেন, এটা চাইলে ইমেজ আকারে, পিডিএফ আকারে, প্রিন্টেবল ফাইল হিসেবে সেভ করতে পারেন। তো এখানে অনেক ধরনের আছে। তো আমরা ডিফল্টভাবে যেটা আছে এক্সেল ওয়ার্কবুক ওইটাই রাখছি, রেখে আমি সেভ দিচ্ছি। এখন দেখেন এটা আমি যদি কেটে দিই, কোনো পারমিশনও আসবে না যে সেভ করা না করা, কারণ অলরেডি একটু আগে আমি সেভ করলাম। এখন আমরা দেখি আসলে কোথায় সেভ হয়েছে। এখানে তো আমি সেভ করিনি, করেছি আমি ক্লাস 23 নামে। কোথায়? আমার ডকুমেন্ট নামে, এই যে এই ডকুমেন্ট নামে এর ভিতরে এই দেখেন ক্লাস 23 নামে এই ফাইলটা সেভ হয়েছে। তো এটা ডাবল ক্লিক করলে আমাদের এই ফাইলটা ওপেন হবে, এবং এটা এই যে শিটগুলোও সেভ হয়ে আছে। ঠিক আছে, এই যে শিট 1-এ হচ্ছে বিস্তারিত, আর এখানে হচ্ছে পিভট টেবিল তৈরি করা হয়েছে। পিভট টেবিলে এখানে সুন্দর করে বিষয়টা তুলে ধরা হয়েছে। তো এটা আপনারা চেষ্টা করেন সেভ করাটা, একটু দেখেন আপনারা ডেস্কটপে অথবা অন্য স্লটে সেভ করাটা